ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের সামনে WBCHSC ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম ভিডিও আমি নিয়ে আসছি। তো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশন এমনই একটা সাবজেক্ট যেটা সায়েন্স, আর্টস, কমার্স তিনটে থেকেই নেওয়া যায়। শুধু নেওয়া যায় তাই নয়, একটা ভালো মার্কস এখান থেকে ক্যারি করা যায়, সাথে সাথে চাপ মুক্তভাবে একটা ভালো মার্কস ক্যারি করা যায় এবং শেখা যায় কম্পিউটার শেখার যে প্রাথমিক ভিত্তিটুকু কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকেও তোমরা কিন্তু পেতে পারো। এছাড়াও কম্পিউটার সায়েন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটার সায়েন্স নিতে আগ্রহী তাদের আমাদের চ্যানেলে খেয়াল রাখো। তো প্রথম দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডেটা রিপ্রেজেন্টেশন। ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটা বিশেষত ছোটখাটো কিছু অঙ্কের উপর এবং খুব সুন্দর ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারটুকু থেকে তোমরা বুঝতে পারবে যে এখানে কেন টু দ্য পয়েন্ট মার্কসটা পাওয়া যায়। তো দেখো, এই ডেটা রিপ্রেজেন্টেশন বলতে অর্থাৎ সংখ্যা বা তথ্যের উপস্থাপনা, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথমেই সংখ্যা ব্যবস্থা এটা নিয়ে আমি কিছু বলবো, অর্থাৎ নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম দু রকমের, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম and other is non-positional নাম্বার সিস্টেম। তো প্রথমে তোমাদেরকে বলি, দেখো পজিশনাল নাম্বার সিস্টেম বলতে আমরা কিন্তু এটাকে শিখেছি, যেমন হচ্ছে ডেসিমাল, দশমিক যে প্রথম। এই ডেসিমাল ব্যাপারটা কিরকম, যেমন ধরো আমি একটা নাম্বার লিখছি 41973। এই নাম্বারটায় প্রত্যেকটা জায়গার একটা স্থানীয় মান আছে এবং একটা এর মানে এর একটা প্রিন্সিপাল মানে প্লেস ভ্যালু এবং এর একটা ফ্রেজ ভ্যালু, তো অবস্থানগত একটা মান আছে এবং একটা স্থানীয় মান আছে। আমি যদি এইটাকে একটুখানি ভাঙি তাহলে এই চারটার মান কত? এই চারটার মান হচ্ছে 40,000। এই একটার মান কত? 1,000। এই 9টার মান কত? 900। এই 7টার মান কত? 70। আর এই 3টার মান কত? +3। অর্থাৎ এদের চারের অবস্থানের উপর চারের একটা মান আছে। তাহলে এটা হচ্ছে 10,000-এর ঘরে, এটা হচ্ছে 1000-এর ঘরে, এটা 100-এর ঘরে, এটা 10th-এর ঘরে এবং এটা 1-এর ঘরে। সেই অনুযায়ী কিন্তু এদের এক একটা করে মান আছে। এটাকে ভাঙলে তাহলে 4 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 9 ইন্টু 10 স্কোয়ার, 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এই 10 এইটাকে এর হচ্ছে বলা হয়ে থাকে বেস বা র্যাডিক্স, ঠিক আছে? এটা তোমরা কিন্তু পড়েছো আগে যে এটাকে বলা হয়ে থাকে বেস বা র্যাডিক্স। এটা তোমরা আগে ক্লাস 7 এ পড়ে এসছো, ঠিক আছে? কিন্তু নন পজিশনালের উদাহরণ এটা তোমরা ক্লাস 6 এ জানো। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, রোমান নাম্বার সিস্টেম। রোমান নাম্বার সিস্টেম বলতে কিরকম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইগুলো কিন্তু সমস্তগুলো একটা নন পজিশনাল। এখানে কিন্তু কার প্লেস কোথায় সেই অনুযায়ী কিন্তু ঠিক বলা যাবে না যে নাম্বারে তার কোনো আলাদা কোনো ভ্যালু আছে কিনা, তার প্রেজেন্টেশন অনুযায়ী তার ভ্যালুটা কিন্তু বলা যাবে না। এর একটা নির্দিষ্ট লেখার পদ্ধতি আছে এবং সেই অনুযায়ী আমরা রোমান নাম্বার সিস্টেম লিখে থাকি, যেটা তোমরা ক্লাস 7 এ পড়ে এসছো। কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম বলতে তোমরা বুঝলে যে এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার তার অবস্থানগতভাবে তার একটা মান কিন্তু থাকবে, যেটার মধ্যে তোমরা একটা ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক যে সংখ্যা ভেবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, যেটা ইংলিশে বলে ওয়ান্স, টুস, ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, lakhs,
10 lakhs, crore, এই যে পদ্ধতি, এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম তোমরা কিন্তু শিখে এসছো। তো আমরা এবার বিভিন্ন এই পজিশনাল নাম্বার সিস্টেম তাদেরকে আলোচনা করবো। একটা তো তোমরা শিখেছো, যেটাকে আমরা বলতাম ডেসিমাল। এছাড়াও আরো 3 ধরনের জিনিস তোমাদের মধ্যে আছে। কি কি আছে আমি একটুখানি আলোচনায় আসছি। দেখো, পজিশনাল নাম্বার সিস্টেম, এর বাংলাটা হচ্ছে অবস্থানগত সংখ্যা ব্যবস্থা। অবস্থানগত সংখ্যা ব্যবস্থা। তো এখানে প্রথমেই কোন জিনিসটা আছে সেটা আমি একটু দেখবো, সেটা হচ্ছে ডেসিমাল, যেটা আমরা শিখে এসেছি। তো এর বেসটা কিন্তু ধরা হয় 10, ঠিক আছে। আর কি কি জিনিস আছে এর মধ্যে, তাহলে কতগুলো ডিজিট আছে, বেস যত নাম্বার অফ ডিজিটস কিন্তু আছে 10 খানা। কি কি নাম্বার অফ ডিজিটস গুলো কি কি? 0 দিয়ে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। দেখো 10 খানা ডিজিট কিন্তু এর মধ্যে আছে। তো এখানে নাম্বার যেভাবে আমরা লিখে থাকি অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এখানে কি কি ডিজিট ইউজড, এবং এক্সাম্পল আমি যদি লিখি, সাপোজ ধরো 4 0 7 9, সাপোজ আমি লিখছি হচ্ছে 6 7 9, এইটা হচ্ছে আমি এগুলোকে লিখি। হ্যাঁ, এখানে তোমরা যদি 10টা লিখেও থাকো, তাহলে তোমাদের অ্যাজ অ্যান এক্সাম্পল কম্পিউটারে যখন লিখতে হয়, এখানে তো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম গুলো আছে, আমি লিখছি পরে। আমি এখন আপাতত এগুলোকে এইভাবেই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, 6 7 9। এবার দেখো ডেসিমাল, তাহলে এটা এদের তাহলে বেস কত হলো? 10, ডিজিটস হলো 10। বুঝতেই পারছো যে 10টা বেস, কেন 10 বেস হয় সেটা আমি দেখিয়েছি, ঠিক আছে, আগেরবারে দেখিয়েছি। ডিজিটস হচ্ছে 10টা, 1 2 0 থেকে 9 অবধি 10টা ডিজিট, एग्जांपल হিসেবে তোমরা এগুলো নিতে পারো। এরপরে বাইনারি, যেটা কম্পিউটারের ক্ষেত্রে খুব ভীষণ ভাবে প্রয়োজন। বাইনারিতে কিন্তু বেস হচ্ছে 2, এই ডিজিটস হচ্ছে দুটো। আর কি কি ডিজিট ইউজ হয়? 0 এবং 1। অ্যাজ অ্যান এক্সাম্পল, যখন এগুলো লিখতে হয় 1 0 0 1, এখন এই 1 0 0 1টা ডেসিমেলেও আছে, বাইনারিতেও আছে, কিন্তু বোঝাবার জন্য কি, দেখো কোনো সংখ্যাকে কম্পিউটারে যখন অ্যাপ্লিকেশন করছো ডেসিমেলে, সেটা বোঝানোর জন্য এরকম ব্র্যাকেট দিয়ে 10 লিখতে হয়, তাহলে সেটা বোঝা যাবে যে সেটা ডেসিমেল নাম্বার বলে আমি বলতে পারছি। তেমন এখানেও যখন তুমি লিখবে, এই ব্র্যাকেট দিয়ে তার বেসটা কিন্তু সবসময় লিখতে হবে, তাহলে এটা বুঝতে পারবো যে এটা একটা বাইনারি নাম্বার। এর মধ্যে ডিজিটস কতগুলো ইউজ হচ্ছে? 0 এবং 1। নেক্সট যেটার মধ্যে আমি আসছি সেটা হচ্ছে অক্টাল। দেখি বুঝতে পারছো, 8 এর ব্যাপার একটা আছে। তাহলে বেস কত? 8, ডিজিটস কত আছে? 8। কি কি ডিজিট আছে? 0 1 2 3 4 5 6 and 7। আমি একটা एग्जांपल দিচ্ছি, সাপোজ ধরো 7 6 5, এখানে কিন্তু 8 লিখতে পারবো। এখানে কিন্তু এটা লিখতে পারবো না যে 8 6 9, বিকজ 8 কিন্তু অক্টালে নেই, 9 কিন্তু অক্টালে নেই। আমি বলতে পারবো 4 6 2, এটা কিন্তু একটা অক্টাল নাম্বার, ইজিলি এটা বলতে পারবো। এরপর যেটা নিয়ে আমি আসছি সেটাকে আমি বলবো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কিন্তু বেস হচ্ছে 16, ডিজিটও আছে 16টা, 60। এখানে যে ডিজিট গুলো ইউজ হয় এটা একটুখানি ভাইটাল, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। যে ব্যাপারটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে যে 10, সেই 10 মানে হচ্ছে এখানে e, যার ডেসিমাল ভ্যালু কিন্তু এখানে 10, যেটাকে আমরা ডেসিমেলে ধরি হচ্ছে 10, সেটা এখানে হচ্ছে e। আর তারপরে কত? b c d e a। এখন এদের ডেসিমাল যে কনভার্সনে যেটা আসে সেটা হচ্ছে এখানে 11, এখানে 12, এখানে 13, এর জন্য 14, এর জন্য 15। তাহলে বুঝতেই পারছো 0 থেকে 15 অবধি মোট 16 খানা, যার মধ্যে প্রথমে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 মানে 10টা। তারপরে যে এ আসে তার ডেসিমেলে তাকে কনভার্ট করলে হয় 10,
তারপরে যেটা বি আসে সেটা 11, সি যেটা আসে সেটা 12, ডি যেটা 13, ই যেটা 14 এবং এটা হচ্ছে 15। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তার মানে আমি যেটা ডেসিমেলের এবার ব্যাপারটা আমি একটুখানি এক্সপ্লেন করি। যেমন ধরো তুমি কোনো নাম্বার, আমি বলছি 4079 একে তুমি তাহলে কিভাবে লিখতে পারো? 4 ইন্টু, তাহলে যতগুলো নাম্বার, তাহলে প্রথমটা তুমি এইভাবে লিখবে, দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 0, 7 আছে তারপরে, তাহলে 7 ইন্টু 10 টু দি পাওয়ার কত 1, তারপরে কি আছে 0 আছে, তাহলে 0 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস এখানে কত 10 টু দি পাওয়ার 3 ইন্টু কত 4। তাহলে এইভাবে একটা নাম্বারকে আমি ভাঙতে পারি। এই 10টা হচ্ছে তাহলে এখানে কত, এই 10টাকে বলা হয় হচ্ছে বেস, ওই জন্য 10 টু দি পাওয়ার কিছু কিন্তু এখানে লিখতে হয়। তো দেখো তাহলে এখানে এটা বুঝতে পারলে যে আমি যেটা শিখলাম যে যখন ওয়ান্স এর ঘর, এখানে টেন্স এর ঘর, এখানে 100 এর ঘর, এখানে 1000 এর ঘর, এখানে 10,000 এর ঘর, এখানে লাখ এর ঘর, এই ওয়ান্স এর ঘরে তাহলে ভ্যালু কত 10 টু দি পাওয়ার 0, এখানে ভ্যালু কত 10 টু দি পাওয়ার 1, এখানে ভ্যালু কত 10 স্কয়ার, এখানে ভ্যালু কত 10 কিউব, এখানে ভ্যালু 10 টু দি পাওয়ার 4 আর এখানে ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 5। এইভাবে প্রত্যেকটা স্থানের একটা আলাদা আলাদা কিন্তু স্থানীয় মান বা প্লেস ভ্যালু কিন্তু বর্তমান। আচ্ছা, নেক্সট আমি কিছু কিছু কনভার্সন শেখাবো যে এই প্রত্যেকটা যে পজিশনাল নাম্বার সিস্টেম, এদের পারস্পরিক একটা সম্পর্ক আছে। অর্থাৎ কোন নাম্বার ডেসিমেলে যা হবে তার অক্টালে একটা আলাদা রকম ভ্যালু হবে, তার বাইনারিতে আলাদা রকম ভ্যালু হবে, তার হেক্সাডেসিমেলে আলাদা রকম ভ্যালু হবে। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। এই পারস্পরিক সম্পর্কগুলোই এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। এছাড়াও পরে যোগ, গুণ, বিয়োগ, ভাগ নিয়ে আলোচনা হবে। তবে আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমি কিছুটা তোমাদের মধ্যে আলোচনা করব। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে ডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে, বা ডেসিমাল থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই আলোচনাগুলো নিয়ে আমি আসবো। প্রথম আসছে ডেসিমাল টু বাইনারি। অর্থাৎ কোন নাম্বারের ডেসিমেলে সাপোজ আমি লিখছি 126 টু দি বেস 10, এটাকে বাইনারিতে কনভার্সন করলে ঠিক কি রকম দেখতে লাগবে? আমরা জানি যে বাইনারি নাম্বার 0 এবং 1 দিয়ে কিন্তু থাকে। অর্থাৎ এর বেস হচ্ছে কত 2, বাইনারি বেস কত 2 আর এর বেস কত 10। তাহলে আমি এবার ডেসিমেল থেকে বাইনারি, এটা মনে রাখবে যে যেখানে আমি যাচ্ছি অর্থাৎ বাইনারিতে যখন যাচ্ছি তার বেস হচ্ছে 2, তাহলে এই ডেসিমেল নাম্বারটাকে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে এবং যেটা রিমাইন্ডার অর্থাৎ যেটাকে আমরা জানি হচ্ছে কি যে ভাগশেষ, সেইটাকে কিন্তু এখানে নোট ডাউন করতে হবে। এবং ইন শর্ট এটা কিন্তু কেউ এত বড়টা লেখে না, REM লিখেই ছেড়ে দেয়, তোমরা REM লিখবে। তো এখানে এটা ভাগ করলে হবে 63, কোনো রিমাইন্ডার থাকবে না। এখানে এটা ভাগ করলে কত হবে 31 ইন্টু 2 62, তাহলে রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। এখানে 2 দিয়ে ডিভাইড করলে হবে 15 ইন্টু 2 30, তাহলে এখানেও রিমাইন্ডার থাকবে 1। 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 7, এখানেও রিমাইন্ডার থাকবে 1। 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 3, রিমাইন্ডার থাকবে কত 1। একটুখানি লাইনটা দিয়ে দেখিয়ে নেবে, নাহলে কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা একটু মিস হয়ে যায়। তো আচ্ছা, 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 1, এখানেও রিমাইন্ডার থাকবে 1। 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 0, রিমাইন্ডার থাকবে হচ্ছে কত 1। তাহলে কতগুলো রিমাইন্ডার হলো দেখো, 5টা, 1 2 3 4 5 6। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এই নিচে থেকে অর্থাৎ রিভার্স অর্ডারে তুমি কিন্তু লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, 126 টু দি বেস 10, যার বেসটা 10, তাকে তুমি যখন বাইনারিতে কনভার্সন করছো, বাইনারি
কনভার্সন করছো, তখন কি পাবে দেখো, এইখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে, এখান থেকে শুরু করবে। তাহলে এখানে কি আছে দেখো, 1 1 1 1 1 1, কতগুলো 1, 1 2 3 4 5 6, 4 5 6, আর লাস্টে 0 দিয়ে 2। তাহলে 1 2 6 তাকে যখন তুমি বাইনারিতে বুঝতেই পারছো, কিন্তু খালি কি নাম্বার আছে, 1 এবং কি আছে, 0 আছে। এই জায়গাটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার তোমাদের যেটা আমি বারবার বললাম, যে যেটা বেস, অর্থাৎ কি দিয়ে তুমি সবসময় ডিভাইড করছো, এই যে জায়গাটা, এখানে কিন্তু তুমি বেস দিয়ে ডিভাইড করছো। তাহলে এখানে বেসটা কত, 2। তুমি যেহেতু বাইনারিতে কনভার্সন করছো, তাই জন্য এখানে বেস 2 দিয়ে তুমি সবসময় ডিভাইডটা করছো। তাহলে এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি তোমরা যে চেঞ্জ গুলো করবে, সেই পদ্ধতিটা হচ্ছে কত, 2 দিয়ে ডিভাইড করবে। যে রিমাইন্ডার গুলো তুমি এখানে পাচ্ছ, সেই রিমাইন্ডার গুলোকে রিভার্স অর্ডারে তুমি ওখানে নোট ডাউন করবে, তাহলেই দেখবে তুমি সফলভাবে বাইনারিতে কনভার্সনটা করে ফেললে। তুমি আরেকটা এক্সাম্পল তোমাদের মধ্যে দেখাচ্ছি। সাপোজ ধরো 256, 259। তাহলে এখানে কি লিখতে বলেছি তোমাকে, রিমাইন্ডার। এটা কত, 129, রিমাইন্ডার কত, 1 264, 64 into 2 128। তাহলে এখানে একটা রিমাইন্ডার থাকবে 1, 2 দিয়ে কল হলো 32, এটা রিমাইন্ডার কত, 0। 32 into 2 64, তাহলে রিমাইন্ডার থাকার কথা নয়। 2 দিয়ে করলে এটা হচ্ছে 16, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে 8, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে 4, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে 2, রিমাইন্ডার হচ্ছে 0। 2 দিয়ে করলে 1, রিমাইন্ডার হচ্ছে 0। আর লাস্টে, আচ্ছা একটুখানি লেখাটা গন্ডগোলটা ঠিক করে দিচ্ছি, ধরলো না, জাস্ট তোমরা একটুখানি লিখে নেবে। 2 দিয়ে 129, রিমাইন্ডার 1। 2 দিয়ে 64, রিমাইন্ডার 1। 2 দিয়ে 32, রিমাইন্ডার 0। 2 দিয়ে 16, রিমাইন্ডার 0। 2 দিয়ে 8, এখানেও হচ্ছে রিমাইন্ডার 0। 2 দিয়ে 4, এখানেও হচ্ছে রিমাইন্ডার 0। 2 দিয়ে 2, এখানেও হচ্ছে 0। 2 দিয়ে 1 হচ্ছে রিমাইন্ডার 0। 2 দিয়ে 0, এখানে হচ্ছে 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে শেষ থেকে চলে যাচ্ছো 1 এর পরে, তাহলে কি দাঁড়াচ্ছে, 259 to the base 10 equals to 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 1 to the base 2। তাহলে 259 to the base 10 মানে 1, তারপরে 1 এর পরে দেখো 1 2 3 4 5 6, এখানে আমি 6টা 0 বসিয়েছি, তারপরে 1 1 to the base 2। তাহলে এইভাবে তুমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করবে। এখানে তাহলে তোমাকে বাইনারিতে যে কনভার্সনটা করতে বলা হয়েছিল, তুমি কিন্তু এইভাবে করতে পারবে। বাই ডিভাইডেড বাই, তাহলে কি 2, আর রিমাইন্ডার গুলোকে তোমাকে ডান দিয়ে কিন্তু নোট করতে হবে। এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ধরো ডেসিমাল থেকে অক্টাল কিভাবে চেঞ্জ করবে। তাহলে ডেসিমাল থেকে বাইনারিটা তোমরা শিখলে, ডিভাইডেড বাই 2। এবার ডেসিমাল থেকে কিসে চেঞ্জ করবো আমি, অক্টালে। তাহলে একটা কথা বলি, ডেসিমাল থেকে যেমন বাইনারিতে যাওয়ার সময় তুমি 2 দিয়ে বেসটা দিয়ে ডিভাইড করেছিলে, তেমন এখানেও কিন্তু তোমাকে বেস দিয়ে ডিভাইড করতে হবে, মানে 8 দিয়ে ডিভাইড করতে হবে। আমি নাম্বারটা আনছি 126, আর এখানে কত পড়েছিলাম, 259। এই দুটোকে আমি করবো। তাহলে ডেসিমাল মানে বেস 10, অক্টাল মানে বেস কত, 8। তাহলে 126 টু দি বেস 10 ইকুয়ালস টু কত, টু দি বেস 8 হবে, আর একটা হচ্ছিল কি 259 টু দি বেস 10 কত, টু দি বেস 8 হবে। তাহলে এখানে আমাকে একই রকম ভাবে 8 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে কি করতে হবে, রিমাইন্ডারটা নোট ডাউন করতে হবে। তোমরা এখানে বুঝতে পেরে গেছো এখন যে এটাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, আর এখানে কিন্তু রিমাইন্ডারটা আমাকে নোট ডাউন করতে হবে। 6, দেখো 8 into 15 120, তাহলে রিমাইন্ডার থেকে 6 এখানে মেনশন করো। 8 দিয়ে 1, এখানে রিমাইন্ডার থেকে 7। খুব সহজ ব্যাপার।
মানে জাস্ট কি করবে তোমরা, তোমরা যদি বড় সংখ্যা হয় এইভাবে করবে, দেখো এটাকে 8 দিয়ে আমি ভাগ করলাম, 8 15 কত যাবে 120, তাহলে 6, এইটাই হচ্ছে কি রিমাইন্ডার, এটাকে আমি নোট ডাউন করছি। আর এখানে তো 8 দিয়ে ভাগ করলে 0, এটাই মনে রাখবে পুরোটাই রিমাইন্ডার হয়ে যাবে। কারণ দেখো এখানে এটা দেখো যখন 1 আছে তাহলে 8 ইনটু 0 মানে কত 0, তখন রিমাইন্ডার কত 1, তাহলে এইটা তখন রিমাইন্ডার, এই যে রিমাইন্ডারটা নোট ডাউন করেছি। তাহলে যেটা ভাগশেষ বা যেটা রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে সেটা কিন্তু তোমাকে এইদিকে নোট ডাউন করতে হবে। আর যেটা ভাগফল অর্থাৎ এখানে এই যে 15, এইটাকে কিন্তু দেখো এখানে নোট ডাউন করেছি। একই রকম ভাবে তাহলে এখানে আমি এটাকে রিভার্স দিক থেকে নোট ডাউন করব, কি রকম দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, 126 টু দি বেস 10 ইকুয়াল টু 176 টু দি বেস 8, অর্থাৎ শেষের দিক থেকে এই জায়গাটায় আমি কি লিখেছি যে ভাগ শেষটা, আর যেটা ভাগ ফল সেটা কিন্তু আমি এখানে লিখে যাচ্ছি। একই রকম ভাবে এখানেও দেখো, তাহলে আমি 259 ধরো, আমি ধরো করতে পারছি না, তাহলে 259 মানে কি 3 আসতে 24, 8 একে 8, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, 3 আসতে 24, 1 9, 8 দুগুণে 16, 3, তাহলে এই যে জায়গাটা এটা হচ্ছে রিমাইন্ডার আর এটা হচ্ছে কি কোসেন্ট, মানে ভাগফল যেটাকে বলে। এই ভাগফলটাকে তোমাকে এইখানে লিখতে হবে, আর এই যে জায়গাটা এইখানে তুমি ভাগশেষটা লিখবে। তাহলে ভাগশেষটা কত 3, এবার 8 দিয়ে 4 আসতে 32, ভাগ তো মিলে গেল, তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না। এবার 8 দিয়ে এখানে কিন্তু 4, এটা অনেকেই বুঝতে পারছো না ব্যাপারটা হয়তো, যে একদম তাহলে 8 কে তুমি যখন 4 কে 8 দিয়ে ভাগ করতে যাচ্ছ তখন ভাগফল হয়ে যাবে 0 এবং ভাগশেষ হয়ে যাবে 4। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না 259 টু দি বেস 10 ইকুয়ালস টু, উল্টো দিক থেকে লিখছি 403, এখানে যেমন লিখেছি দেখো 176, এখানে লিখেছি 403 টু দি বেস 8 কিন্তু, ঠিক আছে। তাহলে ভাগফলটাকে তোমরা কিন্তু এই জায়গাটাতে লিখবে, মনে থাকবে ভাগফলটাকে তোমরা কিন্তু এখানটা লিখবে, আর যেটা ভাগশেষ হবে সেটা কিন্তু তোমরা ডান দিকে নোট ডাউন করবে এবং আফটার দ্যাট তোমরা কিন্তু রিভার্স ওয়েতে লিখবে। যেমন এখানে আমি কিন্তু যে ভাগশেষগুলো পেলাম শেষে 176 অর্থাৎ উল্টো দিক থেকে লিখলাম, এখানেও তাই উল্টো দিক থেকে লিখবে 403, এইটা কিন্তু রিমাইন্ডার হিসেবে লিখবে। তোমাদের আরো বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে। এইবার আমি চলে আসি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কথা বলার আগে চেঞ্জ করতে, হেক্সাডেসিমাল তোমরা বুঝতেই পারছো যে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু তার আগে একটা আমি চেঞ্জ গুলো একটুখানি বলি। ডেসিমাল আর হেক্সাডেসিমালের মধ্যে যে জায়গাগুলো একটুখানি তোমাদের জানা দরকার। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখ হেক্সাডেসিমাল মানে আমি বলেছিলাম যে যা হেক্সাডেসিমাল মানে যা বেস হচ্ছে কত 16। তাহলে আমি যেটা বলা যে ডেসিমালের আর হেক্সাডেসিমালের মধ্যে কিন্তু কিরকম চেঞ্জ গুলো হতে থাকে, যেমন এখানে 0 হলে এখানেও 0, এখানে 1 হলে এখানেও 1, এখানে 2 হলে এখানেও 2, এখানে 3 হলে এখানেও 3, এখানে 4 হলে এখানেও 4, এখানে 5 তো এখানেও 5, এখানে 6 এখানেও 6, এখানে 7 এখানেও 7, এখানে 8 এখানেও 8, এখানে 9 এখানেও কিন্তু 9, কিন্তু এখানে 10 হলে এখানে হচ্ছে 11, এখানে 11 হলে সরি এখানে হচ্ছে a, এখানে 11 হলে এখানে হচ্ছে b, এখানে 12 হলে যেটা এর ভ্যালু হচ্ছে সেখানে c, আর এখানে যেটা 13 এখানে সেটা ভ্যালু হচ্ছে d, এখানে যেটা 14 এখানে সেটা ভ্যালু হচ্ছে e, এখানে যেটা 15 এখানে সেটা হচ্ছে কত a, এখানে 16 যেটা এইখানে সেইটা হচ্ছে 10। অর্থাৎ এই চেঞ্জটা তোমরা হয়তো সবটা বুঝতে পারবে না, কিন্তু তোমরা এতটা কিন্তু বুঝে রাখতেই পারো যে হেক্সাডেসিমালে কিন্তু 1 থেকে 10 অবধি সংখ্যা না, এখানে কিন্তু
সরি 0 থেকে 10 অব্দি এরকম আমি বলতে পারবো না যে 9 অব্দি, 0 ও 0 1 2 3 4 5 6 7 8 9 এবং আফটার দ্যাট এ বি সি ডি ই এফ, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 16টা ডিজিট কিন্তু আছে। ঠিক আছে, অর্থাৎ অক্টালে কিন্তু যেমন কটা ডিজিট ছিল, অক্টালে তোমাদের ডিজিট ছিল কিন্তু মনে রাখতে হবে হচ্ছে 8টা। ঠিক আছে, তেমন তাহলে এটা বুঝতে পারছো যে ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের যেহেতু ক্ষমতাটা বড়, হেক্সাডেসিমালের তো ক্ষমতাটা বড়, কারণ এখানে 16টা নাম্বার আছে, তার অবশ্যই তার আকারটা অনেকটা বড় হবে। তো তাই জন্য এখানে কিন্তু ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমাল কনভার্সন করব তখন কিন্তু নাম্বারটা ছোট হয়ে যাবে। ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমালে কনভার্সন করব, এর আগে তুমি হয়তো দেখেছো তোমরা 259 টু দি বেস 10 আমি যখন চেঞ্জ করেছি তখন সেটা হয়ে গেছে 403 টু দি বেস 8, অর্থাৎ নাম্বারটা বড় হয়েছে। কারণ দেখতে পাচ্ছ যার বেসটা বড়, আবার বলছি দেখো, যার বেসটা বড় সেখানে কিন্তু নাম্বারটা কম আসে, আর যার বেসটা ছোট হয় সেখানে কিন্তু নাম্বারটা অনেকটা বেড়ে যায়। বা এখানে আমি করেছি 126 টু দি বেস 10 যখন চেঞ্জ করেছি, সাপোজ এটা এরকম একটা হয়েছে 173 টু দি বেস 8, 173 না 176 হয়ে গেছে, 176 টু দি বেস 8 হয়েছে। তো এটা কিন্তু তোমরা দেখেছো, অর্থাৎ এখানে কিন্তু নাম্বারটা ছোট, বেসটা এখানে বড় হয়েছে, নাম্বারটা ছোট হয়ে গেছে, আর বেস যখন ছোট হয়ে গেছে তখন নাম্বারটা বড় হয়েছে। এবার আমি সিমিলারলি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আমি চেঞ্জ করব। একই রকম ভাবে দুটো নাম্বারকে আমি চেঞ্জ করছি, 126 একে আমি তাহলে যখন হেক্সাডেসিমালে আমি কনভার্সন করব, তার বেস কত হেক্সাডেসিমালে 16, তাহলে আমি 16 দিয়ে ডিভাইড করব এবং এখানে আমি রিমাইন্ডার গুলোকে নোট ডাউন করব। সিমিলারলি এখানেও একই রকম ভাবে আমি 259 কে আমি কনভার্সন করব, 259 টু দি বেস 10 ইকুয়ালস টু টু দি বেস 16, তাহলে একই রকম ভাবে এখানে আমি 259 কে আমি 16 দিয়ে ডিভাইড করব, এখানে আমি রিমাইন্ডার লিখব। কি হবে তাহলে এখানে হচ্ছে 7, 7 into 16 112। ঠিক আছে, দেখো দেখে নাও তোমরা 126, এখানে হচ্ছে 16 7 16 112 14, 14 মানে আমরা কি জানি শিখেছো, 14 মানে ই, তাহলে এখানে আমি রিমাইন্ডার 14 না লিখে রিমাইন্ডার লিখবো হচ্ছে ই। এই যে 14 মানে ই, সেই ব্যাপারটা এখানে কিন্তু আমি ইন্ট্রোডিউস করছি। তাহলে এখানে কিন্তু রিমাইন্ডার 14 এইভাবে রাখা যাবে না, যেহেতু হেক্সাডেসিমালে 14 টার্মটার মিনিংটা অন্য, কারণ এখানে 14 বলতে অন্য কিছু বোঝাবে। হেক্সাডেসিমালে যখন, তাহলে 14 বলতে 14 অবশ্যই আছে, সেটা অন্য মিনিংটা দাঁড়ায়, সেটা তোমরা পরে জানতে পারবে। তাহলে এখানে যে রিমাইন্ডারটা ডেসিমেলে 14 বোঝায়, সেটা হেক্সাডেসিমালে সেটাকে বোঝায় হচ্ছে ই। এই রিমাইন্ডারটা কিন্তু ডেসিমাল সিস্টেমে বেরোচ্ছিল 14, কিন্তু আমি এখানে কনভার্সন করে কি নিয়ে যাচ্ছি, রিমাইন্ডার চলে যাচ্ছে হেক্সাডেসিমালে। সেই হেক্সাডেসিমালে কিন্তু 14 মানে হচ্ছে কত, ই, তাই জন্য আমি লিখছি ই। এরপরে 16 দিয়ে ডিভাইড করব, এটা 0, তাহলে পরে থাকছে কত 7। তাহলে এটা 7, 7টা আছে, 7 7 আমি জানি আছে। তাহলে এবার উল্টো দিক থেকে লিখে দেবো 126 টু দি বেস 10 মানে কত 7 ই টু দি বেস 16। তাহলে এখানে নাম্বারগুলো একটু সেপারেট, অন্যরকম দেখতে হবে, এ বি সি ডি ই এফ পর্যন্ত আবার মাঝে মাঝে চলে আসতে পারে। ঠিক আছে, এখানেও তো একই রকম ভাবে দেখো, 16 কি 16 9 9, তাহলে 6 এখানে কিন্তু চলে আসছে 3। ঠিক আছে, এরপর 16 দিয়ে ডিভাইড করব, এখানে হচ্ছে 0, সরি এখানে হচ্ছে 1, রিমাইন্ডার 0, 16 দিয়ে ডিভাইড করব, এখানে হচ্ছে 0, রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, 259 টু দি বেস 10 ইকুয়ালস টু 103 টু দি বেস 16। দেখো নাম্বারটা কিন্তু কমে গেল, এখানে হয়তো তুমি বুঝতে পারছো না, এখানে 7 ই হয়ে আছে, এবার নাম্বারটা কিন্তু এখানে কমে গেছে, 259 টু দি বেস 10 ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে 103 টু দি বেস 16। তাহলে এইভাবে হেক্সাডেসিমাল কনভার্সন করতে, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করতে গেলে 2 দিয়ে ভাগ, ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন করতে গেলে 8 দিয়ে ভাগ, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করতে গেলে 16 দিয়ে ভাগ। এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার গুলোকে নোট ডাউন করছি, এবং যখন রিভার্স অর্ডারে রিমাইন্ডার গুলো লিখছি তখন কিন্তু নাম্বারটা
চেঞ্জ করলে কি রকম আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি, এবং আমরা সাথে সাথে এখানে দেখিয়ে দিয়েছি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সন করলে তোমরা বেসিক যে নাম্বারগুলোর কি ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ 0 থেকে 15 অবধি যে নাম্বারগুলো তার হেক্সাডেসিমাল কনভার্সন করলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে সেই নাম্বারগুলো কি রকম আসে। 9 পর্যন্ত আনচেঞ্জ থাকে, এবং তারপর যে এ বি সি ডি ই এফ যেগুলো আসে সেগুলো কিন্তু 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ হবে। নেক্সট আমরা একটা ক্লাস আসছে, দেখো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমি একটু ছোট করে আলোচনা করব, তোমাদেরকে বলবো যে ভিডিওগুলো বেশি করে শেয়ার করতে। এখন অনেকে ডিসাইড করে উঠতে পারোনি যে কারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবো। এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারোনি যে কারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবো। তো আমার মতে যে সমস্ত ছেলেমেয়েরা চাও যে একটা ভালো স্কোর করতে এবং সাথে সাথে কিছু শিখতে, আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, কিন্তু বর্তমান যুগের সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে গেলে কিছু না কিছু শিখে রাখতে হবে। তো কম্পিউটার শিক্ষার প্রাথমিক ভিত্তিটা কোনো ইনস্টিটিউটে আমি গিয়ে শিখবো কেন, সেখানে একটা টাকা পয়সার খরচা আছে এবং সেখানে সত্যি কতটা সঠিক শিক্ষা হয় এটা নিয়ে আমার ডাউটস আছে। কারণ সেখানে যারা ক্লাস করান, আমি এটা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলছি, সব ইনস্টিটিউটকে বলছি না, কিছু ইনস্টিটিউটকে বলছি, সে কতটা সঠিক শিক্ষা হয়। তাই সঠিক শিক্ষা করতে গেলে তোমাদেরকে হাতে কলমে পড়তে হবে, তোমাদেরকে জানতে হবে, এবং সেই সুযোগটা যখন আমাদেরকে WBCHSE হায়ার সেকেন্ডারি বোর্ড যখন তুলে দিচ্ছে, তখন সেটা আমরা কাজে লাগাবো না কেন? তাই জন্য আমি বলবো তোমরা এগিয়ে সাবজেক্টটাকে চয়েস করো। কেউ কম্পিউটার সায়েন্স নাও, কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও, কিন্তু তোমরা কম্পিউটারটাকে এর মাধ্যমে শেখো। আর একটা কথা বলছি, এই সাবজেক্টটাকে কিন্তু অন্য আদার সাবজেক্টের মতো হিসেবে ট্রিট করো না। যারা সায়েন্সে পড়ো তারা হয়তো অনেকে ভাবো যে আমাদের প্র্যাকটিক্যালের নাম্বারটা, হ্যাঁ দেখো প্র্যাকটিক্যালের নাম্বারটা অবভিয়াসলি একটা ফ্যাক্টর, কিন্তু প্র্যাকটিক্যালের নাম্বার তোলাটা মানে যে তুমি তোমার সমস্ত শিক্ষাটা কমপ্লিট করে ফেললে এটা না। হয়তো এরকম দেখা গেছে যে তুমি প্র্যাকটিক্যালে 30-তে 30 পেয়েছো, কিন্তু তোমাকে একটা ওয়ার্ডে একটা ডিজাইন করতে বলা হলো বা একটা এক্সেল সিটকে সঠিকভাবে বলা হলো, অ্যাক্সেসে একটা কিছু কাজ করতে বলা হলো, তুমি সেটা করতে পারছো না, তার মানে সেটা কিন্তু তোমার নাম্বারটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমরা নাম্বারটা প্র্যাকটিক্যালি পাও। বড় ধাক্কাটা তোমরা খাও হচ্ছে থিওরি পোর্শনে এসে। তোমরা থিওরি পোর্শনে দেখা যায় যে অনেকে প্র্যাকটিক্যালি 30 আউট অফ 30, কিন্তু সেখানে থিওরিতে এমসিকিউ পড়তে যাচ্ছে, সে দেখা যাচ্ছে 35 এর মধ্যে 25-26 পাচ্ছে, কারণ সেখানে তাকে ভরসা দেওয়ার মতো কেউ থাকছে না। আমি বলবো তোমরা কিন্তু নিজেরা স্বাবলম্বী হও। প্র্যাকটিক্যালে কিন্তু 30 হয়তো তুমি হয়তো ভাবছো যে আমি পাবো না, কিন্তু সেই প্র্যাকটিক্যালে 30টাকে আনতে গিয়ে আমি যেটা বলতে চাইছি যে অনেকে বেশি নির্ভরশীল হয়ে পড়ে অন্যের উপর। সেই প্র্যাকটিক্যালে 30টাকে আনতে গিয়ে তোমরা দেখা যায় যে থিওরিতে হয়তো 25-26 করে ফেলছো, যে 35 মার্কসের যে এমসিকিউ থাকে তার মধ্যে। তো এইটা যেন না হয় যে 35 মার্কসের এমসিকিউ এর মধ্যে তোমরা 33-34 এটা তুলতে চেষ্টা করো, এবং সাথে সাথে যারা 30-তে 20 প্র্যাকটিক্যালি 30 না পেতে পারো, 29 তো পাও, তাহলে কিন্তু দেখা যাবে যে আখেরে তোমাদের লাভটা বেশি হবে, কারণ তোমরা এর সাথে কিন্তু সাবজেক্টটাকেও শিখে নিতে পারবে। কিন্তু মাঝে মাঝে কি দেখা যায় আমাদের মধ্যে উল্টো প্রবণতাটাই এতদিন দেখে আসছি আমি, যে নাম্বারটা তুলতে যায় এবং দেখা যায় না হয় শিক্ষা, এবং আলটিমেটলি তার নাম্বারটা কিন্তু রিটিন পোর্শনে অনেকটা ড্রপ ডাউন করে। বুঝতে পারা যাচ্ছে? এই ব্যাপারটা থেকে তোমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। নেক্সট দেখো, এবার আমি উল্টো করে কিছু পরিবর্তনগুলো দেখাচ্ছি, অর্থাৎ এতক্ষণ যে চেঞ্জগুলো তোমরা করলে যে ডেসিমাল থেকে বাইনারি, এবার আমি আসবো বাইনারি থেকে ডেসিমাল। আমি খুব কুইক তোমাদেরকে দেখাবো, সময় হাতে খুব কম। দেখো বাইনারি মানে দুটো, আর ডেসিমাল মানে হচ্ছে তার বেস হচ্ছে 10। তাহলে কি করবো? তো তোমাদেরকে
আমি প্রথমেই একটা নাম্বার যেটা লিখেছিলাম আগে, যে 5টা 1 দিয়ে 5টা 6টা 1 হয়েছিল, তাই তো? হ্যাঁ, 1 2 3 4 5 6। হ্যাঁ, তো আমি আগের যে পরিবর্তনগুলো তোমরা যেটা দেখেছিলে, সাপোজ ধরো এই নাম্বারটা, এটা আমি আমার মতো একটা লিখেছি, এটাকে আমি ডেসিমেলে কনভার্সন করব। কি করে? এখানেও ওই ওয়ান্স টেন্স এরকম ব্যাপারটা নয়, কিন্তু এখানেও এই ব্যাপারটা কিন্তু আছে। কিরকম দেখো, ওখানে ছিল 10 টু দি পাওয়ার 0, আমি আবার দেখাচ্ছি, দেখো 1 এর জন্য ওখানে 1 স্পেসে কি লিখতে, 10 টু দি পাওয়ার 0। 10 এর ঘরে কি লিখতে, যেটাকে আমরা 10 স্পেস বলি জানি, 10 টু দি পাওয়ার 1, মানে যেটা আমি একটা সাপোজ एग्जांपल দিচ্ছি তোমাদের, 4173। তাহলে এইখানে এই 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 লিখতে, 7 ইনটু কি লিখতে, 10 টু দি পাওয়ার 1, 1 ইনটু কি লিখতে, 10 স্কয়ার প্লাস 4 ইনটু কি লিখতে, 10 এর কিউব। এইভাবেই তো লিখতে। তো এখানে কিন্তু ব্যাপারটা ওই রকমই, এখানে একটু অন্যভাবে লিখতে হয়। তাহলে এখানেও তুমি দেখো কতগুলো ডিজিট আছে, 1 2 3 4 5 6 7টা। এখানে কটা ডিজিট ছিল, 4টে। বেসে ম্যাক্সিমাম পাওয়ার কত হয়েছিল, 10 টু দি পাওয়ার 3। তাহলে 4টে ডিজিটের জন্য এখানে ম্যাক্সিমাম পাওয়ার হয়েছিল 3। এখানে কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে কিন্তু বেস কত এখানে ছিল, এটা হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার ছিল, কিন্তু এটা আমি লিখছি একটা বাইনারি নাম্বার। তাহলে তার বেস কত হবে, 2। আর ডিজিট হচ্ছে এখানে ছিল 4টে ডিজিটের জন্য পাওয়ার পেয়েছিলাম 3, এখানে কিন্তু 7টা ডিজিট আছে। তাহলে 7টা ডিজিট মানে আমি পাওয়ারে এখানে লিখবো, এখানে 4টের জন্য পাওয়ারে 1 ঘর কম মানে 3, ওখানে 7টার জন্য আমি লিখবো 6। ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0। এবার ফাঁকা জায়গাগুলোতে কি লিখবো দেখো, এখানে 1 আছে, তাহলে 1 ইনটু, এখানে 1 আছে 1 ইনটু, তারপরে 1 আছে 1 ইনটু, তারপরে 1 আছে 1 ইনটু, 1 2 3 4 5টা, তারপরে 0 আছে, তারপরে একটা 0 আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার 6 মানে 32, 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 কিউব মানে 8, 2 স্কয়ার মানে 4 প্লাস 0 প্লাস 0। তাহলে এটা কত দাঁড়ালো, 8 4 12 16 28, 32 60, 60 প্লাস 60 হচ্ছে 1 2 4 টু দি বেস 10। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, এইটা ইকুয়ালস টু 1 2 4 টু দি বেস 10। তাহলে বুঝতে পারছো যে তোমরা কি রকম ভাবে করবে, যে এখানে কিন্তু বেস গুলো কিন্তু যেমন আমি এখানে 10 এ ভেঙেছিলাম, কিন্তু এখানে 2 এ ভাঙতে হবে, মানে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করবে। কতগুলো ডিজিট দেখো, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা। আর কেউ যদি স্ট্রেট প্রথম থেকে শেষ অবধি লিখতে চাও তাহলে সেটাও পারো। তাহলে কিন্তু যতগুলো ডিজিট আছে 2 এর পাওয়ারটা 1 ঘর কম রেখে শুরু করবে, এবং তাহলে তোমরা 2 টু দি পাওয়ার 6 থেকে দেখো একবার শেষে 2 টু দি পাওয়ার 0 অবধি লিখবে। আর এখানে কিন্তু যে নাম্বারগুলো আছে 1 1 1 1 1 0 0 সেগুলো বসিয়ে দেবে, তারপর যোগ করবে, যোগ করলে কিন্তু ইজিলি ডেসিমেল কনভার্সন পাবে। এটা হচ্ছে একবারে নরমাল মেথড, যেটা তোমরা জেনারেল মেথড বলে জানো। ঠিক আছে, এরপরে আমি আরেকটি মেথড তোমাদেরকে শেখাবো, যে মেথডটার নাম হচ্ছে ডাবল অ্যাড মেথড। ডাবল অ্যাড মেথড, এই মেথডটা একটু অপেক্ষাকৃত আমার মনে হয় সহজ। ঠিক আছে, আমার যেটা এই মেথডটা একটু সহজ মনে হয়। আমি যদি এটাকে চেঞ্জ করি, দেখো প্রথমে নাম্বারটাকে আমি একবারে সোজা লিখে ফেলবো, এই যে 1, এখানে 1, কোটা 1 আছে 5টা 3টে 4টে 5টা। কি করব, পরিষ্কার ভাবে দেখো, প্রথমে আমি লিখবো 1 ইনটু 2 মানে কত 2। ঠিক আছে, এই 2টা আর এই 1টা আমি অ্যাড করব, কত হবে 3 ইনটু 2 কত হবে 6। এই 6টার সাথে এই 1টা অ্যাড করব, ইনটু কত করব
তাহলে আমাকে এটা দরকারও নেই, এখানে এটা ইন্টু টু কত করবো, তাহলে আমি 6, এই 1 প্লাস 6 ইন্টু 2 কত করবো, তাহলে আমি পাবো 6 প্লাস 1 7, 7 ইন্টু 2 কত 14, এই 14 আবার এর সাথে আচ্ছা লাস্টে দুটো জিরো আর রয়েছে কিন্তু, হ্যাঁ 14 প্লাস 1 15 ইন্টু 2 কত পাবো আমি 30, তাহলে এবার এর সাথে আবার অ্যাড করবো 30 প্লাস 1 31 ইন্টু 2 কত পাবো, 30 প্লাস 1 31 ইন্টু 2 কত পাবো 62, তাহলে এর সাথে আমি আবার অ্যাড করবো 62 ইন্টু 2 কত পাবো আমি 124, এর সাথে শেষে আমি অ্যাড করবো, আর ইন্টু করার প্রয়োজন নেই, তাহলে এটা কত পাবো 124। এখানে কিন্তু খুব মজার ব্যাপার আছে, তাহলে এখানে আমি নিয়মটা কিন্তু ফিক্স। দেখো প্রথমে কিন্তু নাম্বারগুলো লিখে দিয়েছি, দেখো 1 এই যে 1 1 1 1 1 ডাবল 0, তাহলে 1 1 এই 1 এই 1 এই 1 ডাবল 0। তারপরে কিভাবে স্টার্ট করেছি, ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, তারপরে এই 2টাকে এখানে এনেছি, তারপরে দেখো এই 6টাকে আমি এখানে এনেছি, এই 14 এসছে এখানে, এই 30 এসছে কোথায় এখানে, এই 62 কোথায় এসছে এখানে, এই 124 কোথায় এসছে এখানে, আর এট লাস্ট যখন আমি রেজাল্টটা পাচ্ছি তখন কিন্তু আর আমি 2 দিয়ে মাল্টিপ্লাইটা করছি না, তো 2 দিয়ে মাল্টিপ্লাইটা প্রথমেই শুধু করছি, কিন্তু পরে আর লাস্ট স্টেপে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাইটা আমি করছি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়ে গেল, দেখো 1 1 1 1 1 0 0 2 to the base 2 equals to 124 to the base 10. This method is called double add method. এটা বেশ সহজ, খুব সহজে, এখানে কিন্তু কোনো পাওয়ার মনে রাখতে হয় না, এমনি কিন্তু সমস্যাগুলো হয়ে যায়। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করছি, এরপরে আমি আবার ভিডিও আনবো, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কিন্তু তোমাদের ভালো লেগে থাকে, এবং অবশ্যই চিন্তা ভাবনা করে রাখো যে এই বিষয়টি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা পছন্দের বিষয় হিসেবে নেওয়া যায় কিনা। আর আজকের ভিডিওর উপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যে এই জায়গাটার উপরে তোমরা বুঝতে পারলে না, তাহলে পরের ভিডিওতে অবশ্যই সেই জায়গাটা দিয়ে আমি শুরু করবো এবং তোমাদেরকে ব্যাপারটা আরো সহজ করে দেবো। তো আজকের মতো বাই।